আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অ্যাসিডোসিস। এই অ্যাসিডোসিসটা রুমেন কেন্দ্রিক হয়, অর্থাৎ রুমেনে এই ঘটনাটা ঘটে। এই জন্য আমরা একে রুমিনাল অ্যাসিডোসিস বলি। রুমেন থেকে যখন অ্যাসিড সিস্টেমে চলে যায় তখন আমরা তাকে বলি সিস্টেমিক অ্যাসিডোসিস। তাহলে মূল কেস আমার অ্যাসিডোসিস যখন শুধুমাত্র রুমেনেই হচ্ছে, এটাকে আমরা রুমিনাল অ্যাসিডোসিস বলতেছি। যখন একটা নির্দিষ্ট সময় পর অ্যাসিডটা আমার ব্লাডে চলে যাচ্ছে, এটাকে আমরা বলছি সিস্টেমিক অ্যাসিডোসিস। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। ফিল্ডে যতগুলো গরু মারা যায় তার অধিকাংশ এই কেজে মারা যায়। আমরা একটা জিনিস মনে রাখবো যে অ্যাসিডোসিস রুমিনাল অ্যাসিডোসিস সিস্টেমিক অ্যাসিডোসিস টিম্পেনি ব্লোট এগুলো সবই একই, অর্থাৎ আপনার জটিলতা একটাই, কিন্তু কজাল এজেন্ট এক। কমপ্লিকেশনস গুলো কজাল এজেন্টের তীব্রতা অনুসারে হচ্ছে। অর্থাৎ যে জিনিসটাই আপনার অ্যাসিডোসিস সেটাই রুমিনাল অ্যাসিডোসিস, আবার ওখান থেকে সিস্টেমিক অ্যাসিডোসিস, টিম্পেনি হচ্ছে, ব্লোড হচ্ছে। মোট কথা এই অ্যাসিডোসিস, রুমিনাল অ্যাসিডোসিস, ব্লোড, সিস্টেমিক অ্যাসিডোসিস, টিম্পেনি এগুলোকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। এগুলোকে সবসময় আমরা একই ভাববো। একটা কজাল এজেন্ট থেকে এগুলো হবে, যত ডিলে হবে তত এগুলার জটিলতা বাড়বে। কজাল এজেন্ট একই থাকবে। এখন যেটাকে আমরা অ্যাসিডোসিস বলি, এটা কেন বেশি হয়? এটা হচ্ছে যে কার্বোহাইড্রেট বেশি খেলে, এক্সেস কার্বোহাইড্রেট। যখন একটা গরু অধিক পরিমাণে কার্বোহাইড্রেট দেওয়া হয় অ্যাট এ টাইম, তাহলে আপনি এক্সেস কার্বোহাইড্রেট খাওয়াইলেন, এই কার্বোহাইড্রেটটা রুমেনে যায়। রুমেনে যাওয়ার পরে যখন ডাইজেস্ট করতে পারে না তখন কি হয়? রিডিউস রুমেন পিএইচ। তাহলে কার্বোহাইড্রেট বেশি দেওয়া হলো, ওই কার্বোহাইড্রেটটা রুমেনে গেল। রুমেনে যাওয়ার পর যদি ডাইজেশন না হয় তখন কি হয়? এক্সেস হওয়ার কারণে রুমেনের পিএইচটা কমে গেল। রুমেনের পিএইচ যখনই কমে যাবে, রুমেনের পিএইচ যখনই কম হওয়া শুরু হবে তখনই তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড।
যখনই রুমেনের পিএইচ কমে যাবে তখনই তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড। রুমেনের পিএইচ কমে গেলে একটা ব্যাকটেরিয়া তৈরি হয় ব্যাসিলাস গ্রুপের, ওই গ্রুপের ব্যাকটেরিয়াটা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। মোট কথা কি দাঁড়াইলো, কার্বোহাইড্রেট বেশি যখন খাবে রুমেনে যাবে, রুমেন যদি সেটা ডাইজেস্ট করতে না পারে সেক্ষেত্রে রুমেনের পিএইচ কমে যাবে। এই রুমেনের পিএইচ কমে গেলেই ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে ব্যাকটেরিয়া থেকে। এইটা সংক্ষেপ মেকানিজম। এখন এই ল্যাকটিক অ্যাসিড যেটা তৈরি হইল এইটা রুমেন থেকে এখন ব্লাডে যাবে, ব্লাডে যাওয়ার অর্থ এখন ব্লাডের মাধ্যমে সকল সিস্টেমে চলে যাবে, ডাইজেস্টিভ, রেসপিরেটরি, ইউরিনারি, সকল সিস্টেমে অ্যাসিডটা যাবে। অ্যাসিড যখন সকল সিস্টেমে চলে যাবে তখন কি হবে, তখন বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দেবে। ঘাস খাওয়ার পরেও অ্যাসিডোসিস হইতে পারে। যদি ঘাস খায়, ঘাস থেকে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড। আপনি যখন আমরা যে গরুকে ঘাস দেই, এই ঘাস থেকে ভোলাটাইল অ্যাসিড হয়, ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড। ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড তিন রকমের হয়, বিউটারিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড, আর একটা যে অ্যাসিটিক অ্যাসিড। প্রশ্নটা হচ্ছে যে একটা এনিমেল যদি ঘাস খায়, ঘাস থেকেও অ্যাসিডোসিস হইতে পারে কিনা। ঘাস থেকেও অ্যাসিডোসিস হইতে পারে। ঘাস থেকে মূলত হয় ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড। এই ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড তৈরি হইল, এটা তিন রকমের হয়, বিউটারিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড। যদি প্রোপায়োনিক অ্যাসিড ওই গরুর শরীরে ইউটিলাইজ হয় তাহলে দুধ উৎপাদন হবে বেশি। আর যদি অ্যাসিটিক অ্যাসিড বেশি উৎপাদন হয় তাহলে অ্যাসিডোসিস তৈরি হবে। তাহলে একই জিনিস, তার মানে ঘাস থেকে তৈরি হয় ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড। ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড তিন রকমের হয়, বিউটারিক, প্রোপায়োনিক, অ্যাসিটিক অ্যাসিড। যদি বিউটারিক এবং প্রোপায়োনিক বেশি উৎপাদন হয় এবং ইউটিলাইজ হয় তাহলে মিল্ক প্রোডাকশন বাড়বে, দুধ বাড়বে। কিন্তু যদি আবার অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় এবং ওটা শরীরে ক্ষতি করার সুযোগ পায় তাহলে অ্যাসিডোসিস হবে। তার মানে ঘাস থেকে শুধু নাইট্রেট পয়জনিং হয় এরকম না, যদি ঘাস থেকেও অ্যাসিডোসিস হইতে পারে। আমাদের ফিল্ডে অ্যাবাউট 80% কেস অ্যাসিডোসিস, অ্যাবাউট 80% কেস অ্যাসিডোসিস। এটাকে যদি খুব সঠিকভাবে ডায়াগনোসিস করা যায় এবং হ্যান্ডেল করা যায় সফলতা বাড়বে ট্রিটমেন্টের। আমরা এখন কজ দেখলাম, কজ কি, আমরা যদি অ্যাসিডোসিস টিম্পানি ব্লটের কজ দেখি কি হবে, তার মানে এক্সেস কার্বোহাইড্রেট,
হঠাৎ মানে কার্বোহাইড্রেট আপনি বেশি খাওয়াইছেন হঠাৎ করে, অথবা এরকম হইতে পারে সাডেন চেঞ্জ অফ হিট। আপনার গরু প্রতিদিন যে খাদ্য খায় হঠাৎ করে আপনি পরিবর্তন করছেন, সেক্ষেত্রেও আপনার অ্যাসিডোসিস হইতে পারে। একটা হচ্ছে যে আপনি প্রতিদিন খাওয়া যে খাদ্য সেটা না করে হঠাৎ করে তার খাদ্য পরিবর্তন করে দিয়েছেন, সেক্ষেত্রেও অ্যাসিডোসিস হইতে পারে। তাহলে বেশি কার্বোহাইড্রেট খাওয়ালে হইতে পারে, অল্প খাওয়াইছেন কিন্তু হঠাৎ করে পরিবর্তন করছেন, আগে যা খাওয়ান সেই খাদ্যটা পুরো হঠাৎ করে চেঞ্জ করছেন। যেমন একটা উদাহরণ দেই, যে আমরা ভাত খাই প্রতিদিন, আপনার গরুকে আপনি ভাত খাওয়ান না, এখন আপনি প্রতিদিন যে ভাতটা খান বা অনেক সময় আমরা অনুষ্ঠান করি হঠাৎ করে ওই ভাতটা বেঁচে যায়, এটাই যদি আমরা কোনো গরুকে খাইতে দিই, এরকম হয় গ্রামগঞ্জে, যে একটা প্রোগ্রামের ভাত বেঁচে গেছে, বাসার ভাত বেঁচে গেছে, পাশের বাড়ি থেকে কেউ দিয়ে গেছে, এটা যদি আপনি হঠাৎ করে গরুকে দেন, অল্প পরিমাণে হইতে পারে কিন্তু অ্যাসিডোসিস হবে, কারণ সে তো এটা খাইতো না আগে, হঠাৎ করে তাকে দিয়ে দিছেন। এবার আমরা সাইন দেখব। তাহলে আমরা 1 নম্বরে দেখব টেম্পারেচার। তাহলে আমরা প্রথম ক্লাস মতে যদি ধরি যে মেটাবলিক ডিজিজে তাপমাত্রা নরমাল থাকবে অথবা সাবনরমাল থাকবে, এই তাপমাত্রাটা আমরা পাবো নরমাল আর সাবনরমাল, বেশি পাবো না। প্রথম লক্ষণটাই পাবো আমরা, এলিমেন্টার যখন তাপ মাপবো তার তাপমাত্রাটা হইতে পারে নরমাল অথবা সাবনরমাল। যত বেশি সাবনরমাল হবে বুঝতে হবে তত অবস্থা খারাপের দিকে যাচ্ছে। মেটাবলিক ডিজিজে বা অ্যাসিডোসিসে তাপ নরমাল থাকে বা সাবনরমাল হয় কেন? কারণটা হচ্ছে যে এই সময় পুরো মেটাবলিজম শরীরে কমে যায়। মেটাবলিজম কমে যাওয়ার কারণে শরীরে তাপ উৎপাদনের যে প্রক্রিয়া বা এনার্জি সাপ্লাইয়ের যে প্রক্রিয়া, এটা সাময়িক ব্যাঘাত ঘটে। এই জন্য সম্ভবত তাপমাত্রা ধীরে ধীরে কমা শুরু হয়। তাহলে একটা অ্যাসিডোসিস ইম্পেনি বা ব্লোটের গরুর কখনোই তাপমাত্রা বেশি হবে না, নরমাল অথবা সাবনরমাল। 2 নাম্বার হইতে পারে কমপ্লিট অ্যানোরেক্সিয়া। মালিক আপনাকে বলবে তার গরু একেবারে খাওয়া বন্ধ, কখনো খাবে না। যদি এরকম হয় যে একটু খাচ্ছে, ঘাস খাচ্ছে বা পাতা খাচ্ছে, খড় খাচ্ছে অল্প, কিন্তু তাহলে বুঝবেন এটা অ্যাসিডোসিস না, এটা অন্য কিছু হইতে পারে বা হালকা পর্যায়ের হইতে পারে। আর যেটাকে আমরা মেইনলি অ্যাসিডোসিস বলতেছি সেটা অবশ্যই কমপ্লিট অ্যানোরেক্সিয়া হইতে হবে, তার টোটালি ফিডিং অফ থাকবে, সে খাবে না। তিন নাম্বার হইতে পারে কনস্টিপেশন। আর অ্যানিউরিয়া, মানে তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, এরকম হবে। মালিক অভিযোগ করবে তার গরু সকাল থেকে বা গতকালকে থেকে পায়খানা করতেছে না, কনস্টিপেশন হয়ে গেছে। অথবা এরকম অভিযোগ করবে তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, এরকম হয়। পায়খানা বন্ধ হয়, কনস্টিপেশন একেবারেই বন্ধ অথবা হালকা একবার শক্ত। অ্যানিউরিয়া কেন হয়? ওই যে আমরা বললাম সিস্টেমিক অ্যাসিডোসিস,
অ্যাসিড যখন ব্লাডের মাধ্যমে পুরো বডিতে ছড়াই গেছে, আলটিমেটলি এটার ইউরিনারি সিস্টেমেও চলে গেছে। ওই অ্যানিমেলের ইউরিনারি সিস্টেম আর কাজ করতে পারতেছে না, এই জন্য প্রস্রাব আসতেছে না। কনস্টিপেশন তো হচ্ছে যেহেতু রুমেনের মেটাবলিজম বন্ধ হয়ে গেছে, ওখানে কোনো ডিসচার্জ হচ্ছে না। অ্যাসিডোসিসের গরুতে কোলিক হয়, কোলিক, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। পেট ব্যথা হবে, পেট ব্যথা হয় গরুর। 5 নম্বরে হোয়াইটিশ নেজাল ডিসচার্জ। যে গরুটার অ্যাসিডোসিস হয়, টিম্পেনি বা ব্লোড হয়, ওই গরুতে নাক দিয়ে সাদা মিউকাস আসবে, আসতে পারে। সব গরুতেই আসবে তা না, কিছু কিছু অনেক গরুতেই আসে। আপনি নাকে লক্ষ্য করবেন, নাক দিয়ে হোয়াইটিশ নেজাল ডিসচার্জ আসবে। টিম্পেনি হইতে পারে, টিম্পেনি বা ব্লোড, টিম্পেনি বা ব্লোড হইতে পারে। টিম্পেনিটা কিরকম? রুমেনটাতে যদি আপনি পালপেশন করেন, শুধু গ্যাস মনে হবে, তখন এটাকে আমরা টিম্পেনি বলবো। আর ব্লোড কোনটাকে বলবো? যখন আমি রুমেনে প্রেসার মানে চাপ দিয়ে দেখবো যে রুমেনের কন্টেন্ট বোঝা যাচ্ছে, গ্যাস না, স্পষ্টভাবে আপনি যখন রুমেনে চাপ দিবেন, রুমেনের কন্টেন্ট বোঝা যাবে। এটা কোনো পাংচার করা লাগবে না, আপনি বাইরে থেকে পালপেশন করেই বুঝবেন। যখন আপনি রুমেনের ফ্লাং রেজিয়নে চাপ দিবেন, শুধু গ্যাসের অস্তিত্ব থাকলে টিম্পেনি। আর যদি এরকম হয় যে না, গ্যাস খুব অল্প পরিমাণে আছে কিন্তু বাকিটা সম্পূর্ণ রুমেনের কন্টেন্ট, অর্থাৎ গোবর হইতে পারে এরকম, তখন এটাকে আমরা ব্লোড। এটা পাংচার করে দেখার নাই, এই যে একটু ফ্লাং রেজিয়নে চাপ দিলে আমরা বুঝতে পারবো। আর অ্যাসিডোসিসে কোলিক হয়, এই কোলিকের একটা আলাদা ক্লাস আছে, কোলিকের একটা সেপারেট ক্লাস হবে, এই জন্য কোলিক্সের ডিটেলস ওই ক্লাসে আলোচনা হবে। রাইস যদি কেউ রেগুলার খাওয়ায়, অর্থাৎ রাইসে বলি, যদি রাইস, সেক্ষেত্রে রাইস খাওয়ালে ফ্যাটেনিং ভালো হয়, মানে হেলথ ভালো থাকে। রাইসের উপকার হচ্ছে, রাইস থেকে রেগুলার খাওয়ালে বডিতে ফ্যাট ডিপোজিট বেশি হয়। যারা রাইস রেগুলার খাওয়াবে, ওগুলোতে ফ্যাট ডিপোজিট রেগুলার হবে। অর্থাৎ যখন আপনি ফ্যাটেনিং পারপাসে রেগুলার অল্প অল্প খাওয়ায় অভ্যাস করবেন, তখন আপনার ফ্যাট বাড়বে, ভালো হেলথ ভালো হবে, কিন্তু রিপ্রোডাকশন কমে যাবে। ফ্যাট বাড়লে রিপ্রোডাকশন কমে যায়। অর্থাৎ যদি আপনি ডেইরি ব্রিডে চিন্তা করেন, তাহলে রাইস বন্ধ করে দিতে হবে। তাহলে দুই পারপাস, একটা ফ্যাটেনিং আর একটা ডেইরি। যদি আপনার চিন্তা এরকম হয় যে না, আপনার রিপ্রোডাকশন দরকার নাই, তাহলে রাইস চলবে।
আর যদি বলা হয় না আমার রিপ্রোডাকশন দরকার, তাহলে সেক্ষেত্রে রাইস দেওয়া যাবে না। যারা রেগুলার রাইস খাওয়ায় তাদেরকে তো অবশ্যই পরামর্শ দিতে হবে বন্ধ করার জন্য। তাহলে আমরা যখন টিম্পেনি ব্লট, রুমিনাল অ্যাসিডোসিস, সিস্টেমিক অ্যাসিডোসিস, এইটা আমরা আলাদাভাবে ডিল করব না। এটার সম্পূর্ণ লাইন অফ ট্রিটমেন্ট একই হবে, এটার লাইন অফ ট্রিটমেন্ট সম্পূর্ণ এক হবে, শুধু একটু জায়গায় 19-20। কিন্তু আমরা যখন এটা শুনে আলাদা আলাদা ভাববো না, এটার সম্পূর্ণ কজাল এজেন্ট এক এবং অভিন্ন। এখন একটা গরু যখন এক্সেস কার্বোহাইড্রেট খায়, আমরা বলতেছি রুমিনাল অ্যাসিডোসিস, এটা আমরা বলছি রুমিনাল অ্যাসিডোসিস। অর্থাৎ একটা গরু যখন কার্বোহাইড্রেট বেশি খায়, রুমেনে যতক্ষণ পর্যন্ত এটা থাকতেছে, এটাকে আমরা বলছি রুমিনাল অ্যাসিডোসিস। এখন এই রুমিনাল অ্যাসিডোসিস আমরা 6 থেকে 12 ঘন্টা ধরবো। তার মানে একটা গরু যদি এখন কার্বোহাইড্রেট খায়, সেই সময় থেকে 6 থেকে 12 ঘন্টা, 6 থেকে 12 ঘন্টা এটা রুমেনেই আমরা ধরবো, যেটা রুমিনাল পর্যায়ে আছে। যখন 12 ঘন্টা পার হয়ে যাবে, তখন আমরা এটাকে ধরবো সিস্টেমিক অ্যাসিডোসিস। সিস্টেমিক অ্যাসিডোসিস কখন হবে? যখন ওটা খাওয়ার 12 ঘন্টা পার হয়ে যাবে। 12 ঘন্টার আগে আমরা ধরে নেব সেটা রুমেনেই আছে, কিন্তু লাইন অফ ট্রিটমেন্ট একই হবে। এটা জাস্ট শুধু আপনার আমার বোঝার জন্য যে একটা গরুতে রুমিনাল অ্যাসিডোসিস নাকি সিস্টেমিক অ্যাসিডোসিস। আমরা যখন হিস্ট্রি শুনবো তখন এটা আমরা বুঝতে পারবো। যারা প্রান্তিক খামারি পর্যায়ে চিকিৎসা করি বা করব, এই কেসটা বেশি পাবো, এই কেসটা প্রতিদিন পাওয়া যায়। আপনারা সেই হিসেবে ডিল করবেন। এখন কার্বোহাইড্রেট সোর্সটা আগে জানিয়ে নেবেন। শুধু ভাত বাদেও কার্বোহাইড্রেট হয়, যেমন ভুট্টা খায়, বা আমরা যেসব বাজার থেকে ফিড খাওয়াই, এই ফিডে কিন্তু ভুট্টার পরিমাণ থাকে বেশি, অর্থাৎ কার্বোহাইড্রেট। গম, ধান, আপনি সোর্স গুলো জেনে নেবেন, কি সোর্স থেকে খাচ্ছেন। অর্থাৎ কার্বোহাইড্রেট এটা পয়জনিং না, আমরা কিন্তু পয়জনিং বলি, এটা না, আমরা পয়জনিং বলবো না। পয়জনিংটা আলাদা, এটা কোনো টার্ম না, বা ফুড পয়জনিং অনেকে বলি। এই টার্মটা না, আমরা পয়জনিং বলবো না। পয়জনিং হয় অন্য ক্ষেত্রে, এটা তো পয়জনিং না। এটাকে আমরা নির্দিষ্ট টার্ম বলবো, যে সিস্টেমিক অ্যাসিডোসিস বা রুমিনাল অ্যাসিডোসিস, টিম্পেনি ব্লট। এটা আমরা ফুড পয়জনিং বলতে পারবো না। এটাকে আমরা যদি ফুড রিলেটেড কিছু বলতে চাই, তাহলে বলতে পারি ফুড বর্ন ইনটক্সিফিকেশন। এটা আমরা বলতে পারি। অথবা অনেক সময় অনেক গরু অল্প খায়, অল্প পরিমাণে খাওয়ার পর সমস্যা হয়। মানে আপনি এমন একটা কেস পাইছেন যেটা খুব সিভিয়ার সমস্যা না, সেইটাকে আপনি সিম্পল ইনডাইজেশন বলতে পারেন। সংক্ষেপে এসআই, এই টার্মগুলো ব্যবহার করবেন। অর্থাৎ আপনি আপনার প্রেসক্রিপশনে অবশ্যই একটা টেন্টেটিভ ডায়াগনোসিস লিখবেন। আচ্ছা, একটা লক্ষণ হয়তো ইয়া হয়ে গেছে যে যখন সিস্টেমিক অ্যাসিডোসিস হয় বা টিম্পেনি ব্লট হয়, আমরা একটা লক্ষণ বলছিলাম কনস্টিপেশন।
যে কনস্টিপেশন, ওখানে ডায়রিয়াও হইতে পারে, অনেক গরুতে ডায়রিয়া হয়। তার মানে শুধু কনস্টিপেশনও হয় না, ডায়রিয়াও হইতে পারে। এর পার্থক্য হচ্ছে যে গরুতে কনস্টিপেশন হবে ওইটা বুঝতে হবে একটু জটিল হবে, আর যে গরুটাতে ডায়রিয়া হবে বুঝতে হবে এটার একটু সহজ হবে। লক্ষণ দেখে বোঝা যাবে যে একটা কনস্টিপেশন লক্ষণে আসছে, একটা ডায়রিয়াতে, তার মানে যেটা ডায়রিয়া ডেফিনেটলি এটা সহজে ভালো হবে। কিন্তু ডায়রিয়াটা বন্ধ করা যাবে না, এটা ট্রিটমেন্ট ক্লাসে আমরা আলোচনা করব। এই কেজে কেন বেশি গরু মারা যায় এটার একটা সামারাইজ আমরা ট্রিটমেন্ট ক্লাসে করবো। এটা ট্রিটমেন্ট নেক্সট ক্লাসে হবে, কেন মারা যাচ্ছে। যেহেতু আমরা সবকিছু ধরতে পারতেছি, বুঝতে পারতেছি, তাহলে এটা মারা যাচ্ছে কেন বেশি, এটা আমরা আলোচনা করবো ট্রিটমেন্ট ক্লাসে। তোদের আরো বলা যায় যে দুইটা গরু পাইছেন আপনি, কেস 1 কেস 2। এই কেস 1 এর যে টেম্পারেচার 100°F, আর কেস 2 এর যে টেম্পারেচার এটা 96°F। তাহলে ধরে নিতে হবে যে এইটার অবস্থা বেশি ভালো না, এইটা প্রোগ্নোসিস ভালো না, এটা মারা যাবে। আর এটি 100 আছে, তার মানে এখনো ভালো আছে, বাঁচবে। এগুলা এভাবে বুঝতে হবে। অর্থাৎ প্রত্যেকটা লক্ষণ অনুযায়ী আমরা বুঝতে পারবো যে আমার কেসটার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। পোলট্রি ফিড সব জায়গায় গরুকে খাওয়ায়, অনেক জায়গায় খাওয়াবে না, সব জায়গায় খাওয়ায়, এটা আসলে ঠিক না, এটা ক্ষতিকর। এটাতে বেশি টক্সিসিটি হয়। ওই টক্সিসিটি হলে মানে ওই ফিড খাওয়ার পরে যদি কোনো গরুতে টক্সিসিটি হয় ওটাকে আর বাঁচানো যায় না। যদি টক্সিসিটি না হয় তাহলে হেলথ একটু হয়, ফ্যাটেনিং হয়, কারণ যেহেতু প্রোটিন পার্সেন্টেজ ওখানে বেশি থাকে, মুরগির ফিডে প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকে, এই জন্য একটু হেলথ হয়। কিন্তু যদি একবার টক্সিসিটি হয়ে যায় তখন আর বাঁচানো যায় না। এই অ্যাসিডোসিস, টিম্পেনি ব্লোট, রুমেন ইনডাইজেশন, সিম্পল ইনডাইজেশন, এগুলো বিভিন্ন নামে, কিন্তু আমরা কজাল এজেন্ট এক অভিন্ন। হ্যাঁ, আর লক্ষণগুলো ওরকম সেপারেশন হয় অনেক সময় একটু 19-20, কিন্তু আমরা ধরতে পারবো। যেহেতু এই ক্লাসটা আমরা দুই ভাগে ভাগ করছি, শুধু এক ভাগে শুধু আলোচনা আর এক ভাগে ট্রিটমেন্ট, তো এই সেম আলোচনা আবার ট্রিটমেন্ট ক্লাসেও হবে। আমার আজকে একটা প্রোগ্রাম থাকার কারণে রাতে আমি ক্লাসটা একটু তাড়াতাড়ি নিয়ে নিলাম এবং সংক্ষেপে নিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।